প্রমথনাথ বিশের উদ্দেশ্যে স্মরণাঞ্জলি জানাচ্ছি রবীন্দ্র চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৌমেন্দ্রনাথ বসু ও মঞ্জুরা বসু প্রণম্য দম্পতিকে। আমার একটাই বলার আছে, আপনারা যারা কুকুর যে বলবে সব এখানে বলার কোনো প্রয়োজন ছিল না। আমার যেটা বলার, আমাকে যারা সামান্যতম জানেন তারা জানেন আমি কখনো দেখে বলি না। যে নাটকের কথা বলা হলো শ্রুতি নাটক নয়, আমি 31 বছর একক অভিনয় করছি দেশে এবং বিদেশে, সমস্ত মুখস্থই বলি এবং বক্তব্যও রাখি। কিন্তু আজকে স্যারের কথা বলতে এসেছি, তো সুতরাং আমি ফিরে গেছি আমার ছাত্রী জীবনে। খাতা বই পেন্সিল সংগ্রহ করে দেখে দেখে বলছি, মার্জনা করবেন। উপস্থিত সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আমি নিতান্ত অভাজন, সামান্য এক শিক্ষিকা, এই মূল মণ্ডলীতে উপস্থিত হতে পেরে কৃতার্থ। রবীন্দ্র চর্চা আমার অধ্যাপনার অবলম্বন, সেই মহাসমুদ্রের বালুকা বেলায় আমার অন্তহীন অন্বেষণ। আর সেই পরম প্রিয় প্রভু পরশধন্য অধ্যাপক প্রমথনাথ বিশীকে স্মরণাঞ্জলি দান আমার সৌভাগ্য, আমার গুরু দক্ষিণা। 1960-62 কৈশোর উত্তীর্ণ এক মহিলা ছাত্রী আজ 85-তে পদার্পণ করে স্মৃতি তর্পণ করছি। রবীন্দ্রনাথ বলেছেন, পুরনো স্মৃতিগুলো মদের মতো, যত বেশি দিন মনের মধ্যে সঞ্চিত থাকে ততই তার স্বাদ মাধুর্য বাড়তে থাকে। সেই স্মৃতি পিপীলিকা সঞ্চিত অমৃত মাধুরীকণা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। এ আমার গৌরব, এই এক প্রায় অখ্যাত অধ্যাপিকার পক্ষে এ পরম প্রাপ্তি। আমি স্যারের বিশিষ্ট কোনো ছাত্রী নই, বিশ্ববিদ্যালয়ে অংশকালীন অধ্যাপনা সূত্রে সামান্য পরিচিতি। তবে এটাই সান্ত্বনা, কবির কথায় আমার গুরুর পায়ের কালে শুধুই কিনে মানিক জলে, চরণে তার ছড়িয়ে আছে লক্ষ মাটির ফেলানি। তাই সাহস করে এসেছি আমার প্রগল্ভতা মার্জনা করবেন। অধ্যাপক প্রমথনাথ বিশীকে আমার শ্রদ্ধা স্মরণাঞ্জলি। কোন আলোকে প্রাণে প্রদীপ জ্বালিয়ে তুমি ভরায় আসো, কোন আলোকে প্রাণে প্রদীপ জ্বালিয়ে তুমি ভরায় আসো, সাধক প্রেমিক পাগল ভরায় আসো। তিনি রবীন্দ্র সাধক, তিনি মানব প্রেমিক, প্রাণের প্রদীপে আলোকিত করেছেন সাহিত্য অঙ্গন, শিক্ষা ভুবন। যে শান্তিনিকেতনে অতিবাহিত করেছেন বাল্য কৈশোর যৌবনের রবিবরোজ্জ্বল পরিবেশ, আমরা তারই পরশ পেয়ে ধন্য। আমার চিরজীবনের যে প্রার্থনা, আমাদের সবার চিরজীবনের যে প্রার্থনা, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে। সেই পবিত্র ধুলা আমরা মাথায় নিতে পেরেছি তার আশীর্বাণী, যা রবীন্দ্র পরশে দিব্য বিভাময়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ভবনের 10 নম্বর ঘরে তার দর্শন আমার শিক্ষা জীবনের এক দিগদর্শন। রবীন্দ্রনাথের স্নেহধন্য অধ্যাপক প্রমথনাথ বিশীকে সেই প্রথম দেখার পূর্ণ স্মৃতি আজ অম্লান। 1960-62 সালে বাংলা সাহিত্যের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রী আজ 80 বর্ষ পেরিয়ে তাকে জানায় সশ্রদ্ধ প্রণতি। হায় গগনহীন তোমারে ধরিবে দেবা, তবু চরণ ছোঁয়ার সৌভাগ্যে তার কথা বলতে এসেছি। আপনারা ডেকেছেন, আমার সৌভাগ্য। তিনি সর্বজন পরিচিত শ্রদ্ধেয়, তাকে নতুন করে চেনাবার দায়িত্ব নয়, তাকে স্মরণ করা পূর্ণ কর্তব্য সাধন। তৎকালীন পূর্ববঙ্গের রাজশাহী জেলার জোয়ারি গ্রামে প্রমথনাথ বিশীর জন্ম 1901 সালের 11 জুন। তার বাবা নলিনীনাথ বিশী জমিদার বংশের গৌরবের সঙ্গে স্বদেশী আনার সৌরভে ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের জমিদারি যখন নিলামে উঠছে, তখন তিনি কংগ্রেসের মিটিংয়ে বক্তৃতা দিতে ব্যস্ত। প্রমথনাথ বিশীর অন্তর্গত রক্তেও সেই ধারা প্রবহমান।
বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, লেখক প্রণালী 1962 থেকে 1968 পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। 1972 থেকে 1978 ছিলেন রাজ্যসভার সদস্য। রবীন্দ্র ভাবধারায় দীক্ষিত প্রমথনাথ ছিলেন মহাত্মা গান্ধীর ভক্ত। এই দুই মনীষী তাঁর জীবনে সুচিরস্থায়ী প্রভাব রেখে গেছেন। বাবা নলিনীনাথ 9 বছরের বালক ননীকে বোলপুরে গুরুদেবের ব্রহ্মচর্যাশ্রমে রেখে গেলেন। দীর্ঘ 17 বছর শান্তিনিকেতনের ধুলায় ধুলায় ঘাসে ঘাসে মুক্তির স্বাদ পেলেন রবীন্দ্রনাথের পূর্ণ স্পর্শ। ছাত্রাবস্থায় শান্তিনিকেতনে প্রমথনাথের অনেক গল্প আর ইতিহাস। খুদে পড়ুয়া নাকি কবিতা দেখে স্বয়ং গুরুদেব শুনে ডেকে পাঠালেন, তাকে শোনাতে হলো সেই কবিতা। পুরস্কার এলো এক বাটি পুরি। সেদিনের খুদে পড়ুয়াটিকে কবি পরে বলেছিলেন, তোকে নিয়ে গৌরব করতে পারবো। ভবিষ্যৎবাণী সার্থক হয়েছিল। আমরা শান্তিনিকেতনে সেই ছাত্রকে পেয়েছি আমাদের গুরু হিসেবে। একে আমাদের কম গৌরব? স্যার মানে কিছু কিছু গল্প বলেছেন, অনেক গল্পই শান্তিনিকেতনের পথে পথে ছড়ানো। অঙ্কে বরাবরই ভয় তার। জগদানন্দ রায়ের কাছে শিক্ষা লাভকারের অনেক গল্পই আছে বহু চর্চিত। সবচেয়ে উল্লেখযোগ্য অঙ্ক পরীক্ষার খাতায় ছাত্র প্রমথনাথের কাতর প্রার্থনা লিপি, হে হরি হে দয়াময় কিছু মার্কস দিও আমায়। শিক্ষক নগেন্দ্রনাথ রায় সেই খাতা নিয়ে গেলেন স্বয়ং কবির কাছে। রবীন্দ্রনাথ ছাত্রের কবির প্রতিভা দেখে শাস্তির বদলে শান্তি বিধান করলেন। এমন গুরুর ছাত্র তো এমনই হবে। তার কৌতুক স্নিগ্ধ স্নেহের পরশ আমরাও কিছু পেয়েছি। শান্তিনিকেতনে নাটক করেছেন অনেকবার। বিসর্জন, বৈকুণ্ঠের খাতা, মুকুট, অচলায়তন। তার মধ্যে অচলায়তন আজও স্মৃত ছাত্র প্রমথনাথের কর্মকুশলতায়। রবীন্দ্রনাথ আচার্যের ভূমিকায় অভিনয় করছেন। নাটকের ছাত্ররা আচার্যকে দড়ি দিয়ে বাঁধবে। মঞ্চে দ্বিধাগ্রস্ত ছাত্রদল। নাটক হলো গুরুদেব রবীন্দ্রনাথকে বাঁধবার দুঃসাহস যখন কারুর হচ্ছে না, তখন এগিয়ে এলেন প্রমথনাথ। আরে নাটকই তো, চলো। গুরুদেবকে সবাই মিলে বাঁধলেন। কবি কি তখন মনে মনে ভাবছিলেন, আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? আমারে বাঁধবি তোরা, আমি যে বন্দী হতে সন্ধি করি তোদের কাছে। আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? আমারে বাঁধবি তোরা। 1919 ম্যাট্রিকুলেশন পাশ করলেন। শান্তিনিকেতন ছেড়ে যাবেন ভাবছেন, তখন রবীন্দ্রনাথের কাছে বাদ নিলেন কবি স্বয়ং। পড়ালেন সেই গীতসের কাব্য। আজীবন সেই অনন্য পাঠ মনে রেখে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিদেশি কবিদের। স্বয়ং গুরুদেবের কাছে নেওয়া সেই পাঠ করেছেন, হৃদয়ঙ্গম করেছেন চিরস্মৃত। আইএ পাশের পর ভর্তি হলেন রাজশাহী কলেজে। সেই সময় অসহযোগ আন্দোলন। গান্ধীবাদী প্রমথনাথ তখন শিক্ষাকর্মী। এই সময় তার বিবাহ। স্ত্রী সুরুচি দেবীর কথা বলেছেন বারবার সকৃতজ্ঞতায়। নিজের অলংকার দিয়ে তিনি রক্ষা করেছেন স্বামী সংসার সমস্ত। আমাদের কি মনে পড়বে না স্বয়ং রবীন্দ্রনাথ শান্তিনিকেতন গড়ার কাজে সকৃতজ্ঞ চিত্তে বারবার স্ত্রী মৃণালিনী দেবীর কথা স্মরণ করেছেন। কীর্তিমোহন সেনের কাছে, মৈত্রী দেবীর কাছে। এমনই তো গুরু শিষ্য প্রমথনাথ পরম্পরাবাহিত। 1923 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যোগদান করতে পারেননি। সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষক হিসেবে রচনা করেছেন বিখ্যাত রবীন্দ্র কাব্য প্রবাহ। অজানা কারণে সেই বিশিষ্ট গ্রন্থ পিএইচডির জন্য অনুমোদিত হয়নি। ভাবে বিস্ময় জাগে। পরবর্তীকালে অদ্যাবধি কত শিক্ষাপ্রতি ছাত্রছাত্রী রবীন্দ্র কাব্য প্রবাহ পড়ে পিএইচডি ডিগ্রি লাভ করছে, এই অনুত্তর জিজ্ঞাসা আমাদের বিস্মিত করে। অবশ্য প্রণালীর কোনো প্রসাধনের প্রয়োজন নেই। অলঙ্কারের প্রাচুর্য তার জ্ঞানালোকের কাছে যে তুচ্ছ, এ সত্য আজ স্বীকৃত। 1924 রিপন কলেজে অধ্যাপনায় যোগ দিলেন। কিছুদিন পরে যোগ দিলেন আনন্দবাজার পত্রিকায়। সেখানে তার রসস্নিগ্ধ রচনা কমলাকান্তের রস প্রকাশিত হতে থাকে। এরপর যোগদান কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অলঙ্কৃত করলেন রবীন্দ্র অধ্যাপকের সম্মানীয় পদ। আমরা 60-এর দশকের ছাত্র মণ্ডলী সেই রবি কিরণের আলোতে
আলোকিত হয়েছি। হয়তো সেই সুচিরস্থায়ী প্রভাবে অতি সাধারণ এক ছাত্রী সারা জীবন রবীন্দ্র দীক্ষিত হয়ে রবীন্দ্র চর্চায় দিনযাপন করছি। মনে পড়ে জীবন স্মৃতি পড়াতে গিয়ে বলেছিলেন, জীবন স্মৃতি শুধু জীবনের স্মৃতি নয়, অভিজীবনের স্মৃতি। এই শব্দবন্ধ বীজ মন্ত্রের মতো জপ করে আমার অতি সাধারণ যাপিত জীবনের প্রহর অভিজীবনকে অবলম্বন করে চলেছে কত ত্যাগ, শোক, বিরহ দহন অন্তরে ধারণ করে। স্যারের রসস্নিগ্ধ আলাপন, রবীন্দ্র স্মৃতিদণ্ড পাঠদান আমাদের স্মৃতি সম্পদ। তার রবীন্দ্র কাব্য প্রবাহ, রবীন্দ্র নাট্য প্রবাহ, রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন আমাদের পাঠের অপরিহার্য সম্পদ। এছাড়া বিভিন্ন বিচিত্র বিষয়ে তার লেখনী ছিল অবিচল। লিখছেন হংসমিথুন, যুক্তরেণী, তৃণম কৃত্বা ঘৃতম পিবে। আবার উপন্যাসে তুলে ধরলেন জমিদারি প্রথার পরম্পরাবাহিত কাহিনী, ইতিহাস ও কল্পকথার জোয়ালবন্দি। রচিত হল জোড়াগিরির চৌধুরী পরিবার, লালকেল্লা, কেরি সাহেবের মুন্সি। মনে পড়বে রথযাত্রা নাটিকার কথা। শান্তিনিকেতন একবার গেছেন রথের মেলায়, ভূমিতে অনল রথ অচল, শেষ পর্যন্ত দলিত গোষ্ঠীর সাঁওতালদের হাতের টানে রথ চলল। এই ঘটনা রবীন্দ্রনাথকে জানালেন প্রণতনা। কবি নির্দেশ দিলেন তার নাট্যরূপ দিতে। সেই নাটক পরে কবি সংশোধন করে নতুন ভাবে রচনা করেন কালের যাত্রা। স্যার আমাদের একথা নিজেই বলেছিলেন যে আমার লেখার কিছুই রইল না, গুরুদেব সবটাই নতুন করে লিখলেন। প্রবাসীদের প্রকাশকালে কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ছাত্র প্রমথনাথের ঋণের স্বীকৃতি দিলেন। প্রমথনাথ ঋষির দেখা রথযাত্রা কবি কালের যাত্রায় নবনির্মিত হলো। এ হল নির্মাণ থেকে সৃষ্টি। সরস কৌতুক ছিল স্যারের সিগনেচার নোট। তাই একটু আগে যেটা বলা হলো, সাংবাদিক ও পণ্ডিতদের অধ্যাপকদের প্রসঙ্গে তার বিখ্যাত রসাত্মক ভুক্তি, এখানে পণ্ডিতদের মূর্খামি আর ওখানে মূর্খদের পাণ্ডিত্য। অনাবিল স্মিত কৌতুক দীপ্ত ছিল তার বাচন ভঙ্গি। আমার মনে পড়ে একবার পড়াতে পড়াতে উনি বলছেন, বলে যাচ্ছেন লেখা সম্পদ রবীন্দ্রনাথের শৈলী, ওই যাকে আপনারা বাংলায় বলেন স্টাইল, তারপর বলছে বিদগ্ধ। বিদগ্ধ মানে বুঝতে পারছেন না তো? আচ্ছা, বিদগ্ধ মানে হচ্ছে যাকে আপনারা বাংলায় বলেন ইন্টেলেকচুয়াল। এই যে শৈলী বলে আমাদের ঠাট্টা করে বলছে, আপনারা বাংলায় যাকে বলেন স্টাইল, আর এই বিদগ্ধদের বলেন বাংলাতে বলেন ইন্টেলেকচুয়াল। আমরা যে কথায় কথায় ইংলিশ শব্দ ব্যবহার করি তাইও মজা করছেন। মনে পড়ছে এমএ পরীক্ষার পর দল বেঁধে গেছি উত্তরপত্রের প্রাপ্ত মার্কস জানতে। স্যার বললেন, অনেক দেরিতে এসেছো তোমরা, প্রতিমা জলে বিসর্জন হয়ে গেছে, রাংটা উঠে যাচ্ছে, মানে আর নম্বর টম্বর বাড়ানো যাবে না। এমন কৌতুক তো প্রণামীকেই শোভা পায়। শেষ করার আগে একটি ব্যক্তিগত অনুভবের কথা বলি। আমরা তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, তাই পাওয়া না পাওয়ার হিসেব কি পাইনি তাই হিসাব মিলাতে মনোমন নহে রাজি, কি পেয়েছি তাও বলতে চাই। সামান্য ব্যবধানের জন্য আমার এমএতে প্রথম শ্রেণী না পাওয়ার দুঃখে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আশীর্বাদ করছি ভালো অধ্যাপিকা হও। আরও কিছু ব্যক্তিগত পরামর্শ দিয়েছিলেন। আজ যখন প্রান্তিক পর্বে এসে ভাবি, কি পাইনি তাই হিসাব মিলাতে মনোমন নহে রাজি, কি পাইনি আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি, কি পাইনি। তখন মনে হয় যোগ্যতা সবসময় তার প্রাপ্য স্বীকৃতি হয়তো পায় না, কিন্তু জীবনের অন্দরমহলে কোথাও তার সুখ স্মৃতিটুকু থেকে যায়। তাই কোনো বিশ্ববিদ্যালয়ে স্বনামখ্যাত অধ্যাপিকা যোগ্যতা থাকা সত্ত্বেও হতে না পেরেও আজ আপনাদের ডাকে শ্রদ্ধাঞ্জলি সভায় আসতে পেরেছি রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র স্নেহধন্য গুরু প্রমথনাথ ঋষির আশীর্বাদ বলে মনে করি। সেই রবীন্দ্র পথেই আমার আমরণ পরিক্রমা। তাই বলি, যা পেয়েছি সেই মনক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। সেই সঙ্গে এও বিশ্বাস করি, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা।
পূর্ণের পরশতা লাভ করেন। সেই পূর্ণের দীক্ষা যার কাছে পেয়েছি শ্রদ্ধেয় গুরু ব্রহ্মনাথ ঋষি স্যারকে আমার বিনম্র প্রণতি। নমস্কার। সাধু সাধু।